আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি খুব ভালো আছো। আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এসএসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন অধ্যায়ের ঠিক বোর্ড বইয়ের 6 নং সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সো পুরো ক্লাসটা তো তুমি দেখবেই, পাশাপাশি চেষ্টা করবে তুমি তোমার বন্ধুবান্ধবীকে এই ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। জাস্ট ক্লাসের লিঙ্কটা তুমি তোমার ক্লাসের যে গ্রুপ আছে সেই গ্রুপে তুমি শেয়ার করে দাও, তাহলে তারাও কিন্তু দেখতে পারবে। এছাড়াও তোমার মনে হয় যে স্পেশালি কোনো ফ্রেন্ডকে তুমি পাঠাতে পারো ক্লাসের লিঙ্কটা। তোমরা যারা আমার 499 টাকার কোর্স যেটা ছিল এখন কিন্তু 1200 টাকা, অর্থাৎ 1200 টাকায় তুমি তোমার 3টা বই কমপ্লিট করতে পারবে। যেখানে আগে একটা বইয়ে 500 টাকা লাগতো, সেখানে তোমার হিসাব বিজ্ঞান অর্থাৎ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, তারপরে তোমার ফিনান্স বই, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং তোমার উদ্যোগ বই, ব্যবসায় উদ্যোগ বই তুমি কমপ্লিট করে নিতে পারবে। এই 3টা বই একবারে পুরোটা শেষ করে দেওয়া হবে এবং কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস। কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস। সো এই 6 মাসের মধ্যে তুমি তোমার পুরো বই কমপ্লিট করে নিতে পারবে। 6 মাসের মধ্যে তোমার বই পুরোটা কমপ্লিট করে দেওয়া হবে। কোর্স ফি হচ্ছে 1200 টাকা। তো হিসাব বিজ্ঞান, ফিনান্স, উদ্যোগ, কমার্সের 3টা সাবজেক্ট নিয়ে আর কারো কাছে যেতে হবে না। যেভাবে সমাধান করে দেওয়া উচিত, যেভাবে বুঝাই দেওয়া উচিত, যে টপিক আসার মতো। এছাড়া বোর্ড বইয়ের অঙ্কের পাশাপাশি হচ্ছে তোমার অতিরিক্ত সৃজনশীলগুলো, বিভিন্ন বোর্ডের প্রশ্ন বলো, গাইডের প্রশ্ন বলো কিংবা টেস্ট পেপারের প্রশ্ন বলো, এই সৃজনশীলগুলো সমাধান করে দেওয়া হবে এই কোর্সের মধ্যে। সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলো। আমরা সরাসরি অঙ্কে যাব, বেশি কথা বাড়াবো না। তো এখানে দেখো কি বলা আছে যে আল হাসান 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। উক্ত মাসে তার রেস্টুরেন্টে সংগঠিত লেনদেনগুলো নিচে দেওয়া আছে। তো এখানে ক নম্বরে বলা আছে অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য। সেম একটা অঙ্ক কিন্তু আমরা করেছিলাম। অপরিশোধিত মূল্য জিনিসটা কি আসলে, খায় না মাথায় দেয়। ব্যাপারটা হচ্ছে এমন, তুমি কোনো একটা পণ্য কিংবা কোনো একটা সম্পদ বা যে কোনো জিনিস, যে কোনো একটা প্রোডাক্ট তুমি বাকিতে ক্রয় করেছো। তো বাকিতে ক্রয় করেছো, সেই টাকাটা তুমি কিছুটা পরিশোধ করে দিছো। তো ব্যাপারটা হলো এমন, তুমি 50,000 টাকার পণ্য ক্রয় করেছো কিংবা 50,000 টাকার সম্পদ ক্রয় করেছো কিংবা যাই ক্রয় করতে পারো না কেন, ক্রয় করেছো, করে তুমি তাকে 20,000 টাকা পরিশোধ করে দিছো। তাহলে এই যে সে এখনও তোমার কাছে 30,000 টাকা পাবে, রাইট? তো 50,000 থেকে 20,000 বাদ দিলে সে তোমার কাছে আর কত টাকা পাবে? 30,000। এই 30,000 হচ্ছে অপরিশোধিত মূল্য, অর্থাৎ এটা এখনও পরিশোধ করা হয় নাই, তোমাকে পরিশোধ করতে হবে, অর্থাৎ তাকে এখনও এই 30,000 টাকা দিতে হবে। তো এটাই এখানে জানতে চেয়েছে। তো অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। এখন কথা হচ্ছে আমরা কোন ছক ব্যবহার করব? শুধুমাত্র তারিখ, বিবরণ, টাকা, কারণ এখানে পরিমাণ নির্ণয় এগুলো মূলত ক নাম্বারের এই ধরনের প্রশ্নগুলো আমরা তারিখ, বিবরণ, টাকার ছকই বেশি ব্যবহার করে থাকি। তো ছকটা আমরা এখান থেকে হচ্ছে অলরেডি যে নিয়ে নিলাম। ছকটা দেখো। তো এই ছকে আমরা কি করব? এই অঙ্কটা করব, ঠিক আছে? একটু দেখো ছকটা কেমন হবে। তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা অথবা শুধু টাকা। এরপরে হচ্ছে এটা ক নং প্রশ্নের উত্তর। তো আমরা এখানে লিখব ক নং প্রশ্নের উত্তর। এখানে লিখব হচ্ছে 6 নং প্রশ্নের উত্তর। খেয়াল করো, 6 নং প্রশ্নের উত্তর। মানে তুমি বোর্ড বইয়ে, বোর্ড পরীক্ষায় এভাবেই তুমি লিখবে, ঠিক আছে? 6 নং প্রশ্নের উত্তর লিখে নিচে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলে। এবার তুমি এখানে ক নং লিখছো কি, যে হচ্ছে তোমার অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তো এখানে তাহলে তুমি কি লিখবা? অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য
নির্ণয় করা হলো। দেখো অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করা হলো। এখন তুমি চিন্তা করো কত টাকার অফিস সাপ্লাইজ ক্রয় করেছিলে, গ্রাহকদের সেবা প্রদান করছো এটা না, চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান এটা না, বিজ্ঞাপন বাবদ পরিশোধ এটাও না। দেখো এখানে লেখা আছে জানুয়ারি 21 তারিখ ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 17,000 টাকা। তুমি 2025 সালের জানুয়ারির 21 তারিখে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করেছো 17,000 টাকা দ্বারা। তো এই 17,000 টাকা দিয়ে সাপ্লাইজ ক্রয় করেছিলে এবং অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করে দিয়েছো 10,000 টাকা। তাহলে উনি তোমার কাছে আর কত টাকা পাবে সেটা লিখলেই হবে। তাহলে আমরা জাস্ট লিখবো অফিস সাপ্লাইজ ক্রয় 17,000, তারপর বাদ দিব পরিশোধ 10,000, শেষ। তাহলে জানুয়ারির 21 তারিখ 2025 সাল, জানুয়ারি 21 সাপ্লাইজ ক্রয় বা ধারে সাপ্লাইজ ক্রয়, ধারে সাপ্লাইজ ক্রয় 17,000 টাকা। এই 17,000 টাকা আমরা এখানে লিখব। ব্যাপারটা এমন মাথায় রাখবে, আমরা সব কাজগুলো এই ফার্স্ট কলামে লিখে থাকি, তারপর যোগ বিয়োগ করে ফলাফলটা ফাইনাল কলামে লিখে থাকি। মাথায় রাখবে এটা। ওকে, সাপ্লাইজ ক্রয় করেছি 21 তারিখে, আর 31 তারিখে তার কিছু টাকা পরিশোধ করে দিছি। তাহলে লিখবো কি সাপ্লাইজে, এই যে জানুয়ারি 31 তারিখে সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। তাহলে জানুয়ারি 31 তারিখ পরিশোধ, বিয়োগ পরিশোধ। তো পরিশোধ করেছি কত টাকা? 10,000 টাকা। 17,000 আর হচ্ছে এই যে 17,000 টাকা থেকে 10,000 টাকা আমরা বাদ দিব। তো 17,000 থেকে 10,000 বাদ দিয়ে 7,000 টাকা এখানে লিখব। 7,000 টাকা, ব্যাস আমাদের কাজ শেষ। ক নম্বরে 6 নং প্রশ্নের উত্তর, অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করা হলো। তারপর হচ্ছে তারিখ 2025 জানুয়ারির 21। তারপরে তুমি জাস্ট এইভাবে লিখে দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, সাপ্লাইজ ক্রয় লিখবা, তারপর পরিশোধ করা হয়েছে যেটা সেটা লিখবা, লিখে দুটো বিয়োগ করে 7,000 টাকা হয়েছে, 7,000 টাকা লিখে দিবা। এটা হচ্ছে উত্তর। চমৎকার। এখন আমরা যাব খ নাম্বারে। তো খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারে বলতেছে যে 9 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো। একটি ভাউচার প্রস্তুত করতে হবে। তো ভাউচার মূলত হচ্ছে যে কোনো আয় কিংবা ব্যয়ের কারণে ভাউচার তৈরি করতে হয়। আয় কিংবা ব্যয়ের জন্য ভাউচার তৈরি করতে হয়। আমি কি বোঝাতে পারছি? তুমি যে কোনো আয় করো আর যে কোনো ব্যয় করো, সেটার জন্য ভাউচার তৈরি করতে হয়। মনে করো তুমি পণ্য ক্রয় করেছো, কিংবা তুমি বেতন দিছো কাউকে, তুমি ভাড়া দিছো কাউকে, তুমি কমিশন দিছো কাউকে, তুমি ক্রয় করেছো, যে কোনো ব্যয়, এই ধরনের যে কোনো ব্যয়, তুমি যে কোনো ব্যয়ের জন্য ভাউচার তৈরি করতে পারো। আবার যে কোনো আয়ের জন্য ভাউচার তৈরি করতে পারো। মনে করো সেবা আয় হয়েছে তোমার, বা তুমি হচ্ছে ভাড়া পাইছো, ভাড়া পায় না অনেকে, ভাড়া পায়, ভাড়াপ্রাপ্ত, এরকম যে কোনো আয়ের ক্ষেত্রে আমরা ভাউচার তৈরি করি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে ভাউচার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট ভাউচার, একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। তো ডেবিট ভাউচারটা হচ্ছে শুধুমাত্র ব্যয়ের জন্য, কারণ ব্যয় ডেবিট, আমরা তো সেই আগে থেকে শিখছি এই কথাটা যে ভাউচার হচ্ছে ব্যয়, মানে ব্যয়ের জন্য কিংবা আয়ের জন্য। তবে ডেবিট ভাউচার ব্যয়ের জন্য, কারণ ব্যয় হলে ডেবিট বোঝায় আর আয় হলে ক্রেডিট বোঝায়। আর ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের জন্য। তো এখানে তো বলছে শুধু একটি ভাউচার প্রস্তুত করো, এখানে তো বলেনি কোন ভাউচার তুমি প্রস্তুত করবে, ডেবিট নাকি ক্রেডিট, কিছুই তো বলেনি। তাহলে তুমি কোনটা প্রস্তুত করবে বলো তো? ইয়েস, যদি এটা ব্যয়ের জন্য বলে থাকে তাহলে ডেবিট ভাউচার, আর যদি আয়ের জন্য বলে থাকে ক্রেডিট ভাউচার। তো 9 তারিখের জন্য বলছে, তাহলে তুমি একটু দেখো তো 9 তারিখে, জানুয়ারির 9 তারিখে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান, তুমি ভাড়া দিছো। তো ভাড়া যেহেতু দিছো, ভাড়া কি একটা ব্যয় না? তো ব্যয়ের জন্য আমরা কি করে থাকি? ডেবিট ভাউচার তৈরি করে থাকি। তাহলে আমরা এখন কি করব? একটা ডেবিট ভাউচারের ছক তৈরি করব। ডেবিট ভাউচারের ছক তৈরি করলেই কাজ হয়ে যাবে। তো দেখো এই হচ্ছে ডেবিট ভাউচার, খেয়াল করো এই হচ্ছে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার নম্বর, হিসাব খাতের নাম,
তারিখ, ব্যবহারকারীর নাম, ঠিকানা এবং খরচের বিবরণটা এখানে লিখে টাকার পরিমাণটা কথায় লিখে দিতে হবে। তো একটা প্রতিষ্ঠানের মধ্যে যখন কেউ এই খরচগুলো করে তখন এরকম একটা ভাউচার তৈরি করার পর সেটা বসকে দিয়ে দেয় যে স্যার এই খরচটা করা হয়েছে। এখন ক্লিয়ার? তাহলে এটাকে বলা হয় ভাউচার। হ্যাঁ, এখানে দেখো অনেকজনের স্বাক্ষর আছে, তো এই স্বাক্ষরগুলো দিতে হয়। এখানে অনেক যে দেখা যাচ্ছে না, বইয়ের মধ্যে দেখবে এরকম একটা ছক দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে ব্যয়ের জন্য কি প্রতিষ্ঠান, এটা হচ্ছে আল হাসান নামে একটি প্রতিষ্ঠান। তাহলে আমরা এখানে কিছু তথ্য লিখব, যেমন এখানে লিখব হচ্ছে আল হাসান। আল হাসান যেহেতু প্রতিষ্ঠানের নাম এটা, তাহলে এটা এখানে লিখব আল হাসান। ঠিকানাটা এখানে লিখে দিব যদি থাকে। এবার দেখো ডেবিট ভাউচার নাম্বার, কিছুই বলা নেই, তাহলে আমরা এখানে ডেবিট ভাউচার নাম্বার দিব না, এটা দেওয়া লাগবে না। এখন কথা হচ্ছে তারিখের ঘরে, দেখো তারিখের ঘরে আমরা এই যে তারিখের ঘরে আমরা কি লিখব, তারিখের ঘরে আমরা লিখব এই ঘটনাটা কত তারিখে ঘটছে, জানুয়ারি 9, 2025 সালের জানুয়ারি মাসের 9 তারিখে ভাড়া প্রদান করছো। তাহলে 9 জানুয়ারি 2025, 9 জানুয়ারি 2025, খেয়াল করো। তাহলে ডেবিট ভাউচার নাম্বার ছিল না, তারিখ ছিল, তারিখ বসাই দিছি, তারিখ কিন্তু ওখানে স্পেসিফিক দেওয়া ছিল না, আমি অঙ্ক দেখে বুঝে নিছি যে এই তারিখটা এখানে হবে। গ্রহণকারীর নাম নাই, ঠিকানা নাই, তাহলে কি বলবো, হিসাব খাতার নাম, ডেবিট ক্রেডিট এগুলো কিছুই নাই, দিলাম না। এখন হচ্ছে 2000 মানে ক্রমিক নং, এখানে অনেকগুলো খরচ হবে, তারিখ কিন্তু একবার দিছি, এখানে কিন্তু তারিখ দিতে যেও না। তো আমি এখানে আরও 50টা খরচ হতে পারে, তো আমি একটা খরচের জন্য হিসাব লিখছি এখানে। এখানে আরও 50টা খরচ হতে পারে, তাহলে একটা খরচের লিখতেছি কি, চেকের মাধ্যমে ভাড়া প্রদান, তাহলে আমি লিখবো কি ভাড়া প্রদান, খরচের নামটা এখানে লিখবো ভাড়া প্রদান। তো কত টাকা ভাড়া দিছি, ভাড়া চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা, তাহলে এখানে লিখবো কত, 40,000 টাকা। 40,000 টাকা। যদি আরও 20-50টা হিসাব এখানে থাকতো, একটা না আরও 20-50টা হিসাব যদি থাকতো, তাহলে আমরা এক সিরিয়াল এখানে লিখে ওখানে নিয়ে যোগ করতাম, সে খরচগুলোর নাম লিখে যোগ করতাম। তাহলে এখন তো এখানে 40,000 টাকাই থাকলো, তাহলে এই 40,000 টাকা এখানে নিচে নামায় রাখি, ডাবল দাগ দিয়ে বন্ধ করে দেই। তারপর এখানে টাকা কথায় লিখবো 40,000 টাকা, 40,000 টাকা মাত্র, 40,000 টাকা মাত্র। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? গ্রহণকারীর নাম যদি এখানে থাকতো, রহিমকে ভাড়া প্রদান করা হলো, রহিমকে, তাহলে এখানে লিখতাম গ্রহণকারীর নাম কি রহিম, তার ঠিকানা যদি থাকতো তাহলে লিখে দিতাম। আর ডেবিট ভাউচার নাম্বার এখানে লেখা থাকবে, ডেবিট ভাউচার নাম্বার লেখা থাকবে। তুমি আপাতত যদি নর্মালি 1 দাও বা 100 দাও, সমস্যা কি, দাও, হ্যাঁ দিতে পারবা, দাও। এই হচ্ছে আমাদের জাস্ট হিসাব, এখানে আরও কতগুলো হিসাব লেখার প্রয়োজনে লিখে দিব। তো এবার চলো আমরা পরেরটাতে যাই। কি বলছে, গ নাম্বারে, জানুয়ারি 1, 5, 11, 28 তারিখের লেনদেনের সাহায্যে ব্যবসায় আর্থিক অবস্থার উপর প্রভাব দেখাও, আর্থিক অবস্থার উপর প্রভাব দেখাতে হবে। তো এই প্রভাব দেখানো কিংবা প্রমাণ করো, প্রভাব দেখাও অথবা প্রমাণ দেখাও আর্থিক অবস্থার উপরে, তাহলে এটা টেবুলার ছক হবে। জাস্ট প্রভাব দেখাও বললে, তুমি এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে একটু খেয়াল করে দেখো, যত জায়গায় প্রভাব দেখাও লেখা আছে, আর হচ্ছে তোমার হচ্ছে ওই যে হিসাব সমীকরণে মানে প্রমাণ করো সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এই ধরনের কথা যদি বলে তাহলে দেখবা যে সেটা হচ্ছে টেবুলার ছকে হয়ে থাকে। তো এটাও টেবুলার ছক। কত, 1, 5, 11, 28। তো 1 তারিখে যদি আমি বলি, 1 তারিখের কথা, 1 তারিখ, জাস্ট 1 তারিখে, 1 জানুয়ারি তারিখে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে হিসাব খুলছে একটা, মানে ব্যবসা শুরু করছে। তো এখানে দেখো আমি জাস্ট চাচ্ছি এখানে যে সম্পদ, মানে এই টেবুলার ছক করতে গেলে তুমি শুধু চিন্তা করবা যে সম্পদের জন্য কয়টা ঘর হবে, মানে এখানে কয়টা সম্পদ আছে, আর দায়ের জন্য কয়টা ঘর হবে, অর্থাৎ এখানে কয়টা দায় আছে। তো আমি যে দেখতে পাচ্ছি নগদ টাকা নিছে, তো নগদের জন্য একটা ঘর হবে, নগদ কি বলছি বুঝছো, নগদ টাকা নিছে। ব্যাংক জমা, তার মানে ব্যাংকের জন্য একটা ঘর হবে, ব্যাংকের জন্য একটা ঘর হবে। তারপর যদি বলো 1 তারিখে গেল, 5 তারিখে বলছে গ্রাহকদের সেবা প্রদান করা 75,000, সো এখানে নগদের মধ্যেই যাবে। আর হচ্ছে 5 তারিখ, 11 তারিখে বলছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ, নগদের ঘরেই যাবে, বিজ্ঞাপন তো একটা ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্বের ঘর কিন্তু হবেই, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, একটাই ঘর হবে। মালিকানা সত্ত্বের ঘর হচ্ছে একটাই, শুধুমাত্র মূলধন, ওইটা ছাড়া আর কোনো হিসাব হয় না, হ্যাঁ মানে লেখা লাগে না, ওইটার মধ্যেই সব লিখলে হয়। 11
তারপর হচ্ছে 28 তারিখ গ্রাহকদের ধারে সেবা প্রদান করছে, খেয়াল করো ধারে। তো ধারে যদি তুমি কাউকে সেবা দাও তাহলে তুমি তো তার কাছে টাকা পাবা, তুমি তো টাকা নেওনি, তাকে যে সেবা দিছো, আমি একজনকে সেবা দিছি, মনে করো আমি তোমাকে সেবা দিছি, তো আমি তো তার কাছ থেকে টাকা নেই। তো তোমার কাছ থেকে যেহেতু আমি টাকা নেই তাহলে এটা কি হবে বলো তো? টাকা যদি না নিয়ে থাকি তাহলে দেনাদার বাড়বে, মানে আমি যার কাছে টাকা পাবো সে কি দেনাদার, তাহলে দেনাদার পরিমাণ বৃদ্ধি পাবে। আর দেনাদার মানে একটা সম্পদ, হ্যাঁ, তাহলে দেনাদার পরিমাণ কি হবে? বৃদ্ধি পাবে। তো দেনাদারের একটা ঘর হবে। আবার তুমি যদি আমার কাছে পাইতা তাহলে সেটা দায়ের ঘরে লিখতাম পাওনাদার। তো এখানে পাওনাদারের কোনো ঘর হচ্ছে না, কিন্তু তারপর আমরা একটা ঘর দিব, সম্পদের পাশে 3টা ঘর দিব, দায়ের পাশে শুধু দায় একটাই দেবো পাওনাদার, আর মালিকানা সত্যতে একটাই ঘর হয়, ওখানে আয় আর ব্যয় আর মূলধন উত্তোলন 4টা জিনিস লেখা যায়। তো চলো আমরা ছকটা করে ফেলি। দেখো এই হচ্ছে ছক, এটা হচ্ছে কত নম্বর প্রশ্নের উত্তর? এটা হচ্ছে গ নং প্রশ্নের উত্তর, রাইট? গ। তো গ নং দিয়ে দিলাম, হ্যাঁ, গ নম্বরটা দিয়ে দিলাম। এখন আর্থিক অবস্থার প্রভাব ছকের মাধ্যমে দেখানো হলো। তো সম্পদের পাশে কি কি দিছি দেখো, নগদের একটা ঘর দিছি, দেনাদারের ঘর দিছি, ব্যাংকের ঘর দিছি, যেটা আমরা ওখানে খুঁজে বের করেছিলাম। দায়ের ঘরে কিছু ছিল না তাই পাওনাদারের ঘর দিছিলাম। মালিকানা সত্য হচ্ছে অনার্স ইকুইটি, এটাকে ভাঙলে আমরা পাই ক্যাপিটাল। তারপর হচ্ছে রেভিনিউ পাই, তারপর এক্সপেন্স পাই ইএক্স, তারপর হচ্ছে ড্রয়িংস পাই মানে উত্তোলন, ড্রয়িংস বাদ দিয়ে দিতে হয়। ক্যাপিটাল যোগ রেভিনিউ যোগ এক্সপেন্স বিয়োগ আর ড্রয়িংস বিয়োগ, এই 4টা জিনিসের কাজ এখানে হয়। ওকে, এবার আমরা লেনদেনগুলো খুঁজে বের করে এখানে লিখে দিব। তোমরা আবার এমন গোল চিহ্ন দিও না কিন্তু খাতার মধ্যে, ঠিক আছে? আমি বোঝানোর জন্য দিলাম। তো এবার দেখো 2025 সালে জানুয়ারির 1 তারিখ। তো জানুয়ারির 1 তারিখ, এই যে 1 তারিখ ওরা বলে দিছিল, হ্যাঁ, ওরা বলে দিছে জানুয়ারির 1 তারিখে। তো 1 তারিখে কি নিছে? নগদ নিছে 15 লক্ষ টাকা। তাহলে আমরা কি করব? নগদের ঘরে 15 লক্ষ টাকা লিখব, 15 লক্ষ টাকা লিখবো, হ্যাঁ। দেখো হিসাব শূন্য টূন্য হিসাব দেখো, 15 লক্ষ। আর হচ্ছে ব্যাংক জমা নিছে, যে ব্যাংক জমা নিছে 7,20,000 টাকা। তাহলে এখানে লিখবো ব্যাংকের ঘরে 7,20,000 টাকা, 7,20,000 টাকা। এটা এখানে হচ্ছে 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 15 লক্ষ হবে হচ্ছে 15 লক্ষ, আমি দুঃখিত শূন্য অনেকগুলো দিয়ে ফেলছি। ওকে, তাহলে 15 লক্ষ টাকা। সো নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, নগদের ঘরে 15 লক্ষ, আর ব্যাংক নিচে 7,20,000, ব্যাংকের ঘরে 7,20,000। পাওনাদার আর মালিকানা সত্ত্ব তো নেয় নাই, তাই না? নিচে পাওনাদার নেয় নাই, পাওনাদার ছিল না ওনার, কিন্তু মালিকানা সত্ত্ব হচ্ছে মালিক, এই দুটোই তো মালিক দিছে। ব্যবসা শুরু করার সময় এই 15 লক্ষ আর এই 7,20,000 মালিক দিছে না? তাহলে 7 লক্ষ আর 15 লক্ষ 22,20,000 টাকা মালিক আনছে। তো মালিক আনলে সেটাকে ক্যাপিটাল বা মূলধন বলা হয়। 22,20,000 টাকা, 22,20,000 টাকা, 15 লক্ষ আর 7,20,000, মোট 22,20,000 টাকা। ব্যাস, এবার দেখো 22,20,000 টাকা। ওকে, তারপর দেখো 5 তারিখে কি বলছে? গ্রাহকদের সেবা প্রদান 75,000 টাকা। আমি গ্রাহকদের সেবা দিছি, তাহলে আমি গ্রাহকদের কাছ থেকে কি পাবো? টাকা পাবো নিশ্চয়ই। আর আমি টাকা পাবো না এমন কথা কিন্তু বলা নেই, আমি কিন্তু টাকা পাবো, যেহেতু বলে নাই নগদ না বাকি, তার মানে নগদে। তো কত টাকা আমি সেবা দিছি? 75,000 টাকা। তাহলে এই 75,000 টাকা আমার কাছে নগদ আইছে 5 তারিখে, এই 75,000 টাকা এখানে লিখবো। আর আমি সেবা দিছি, তো আমি সেবা, আমার ইনকাম তো হয় পণ্য বিক্রি করবো নাহলে সেবা দিব, এইভাবেই তো আমার ইনকামটা হবে। তাহলে আমার পণ্য বিক্রি করছে নাহলে সেবা দিছি, তাহলে আমার কি হয়েছে? আয় হয়েছে। তো আয় এখানে আমরা আয়ের ঘরে লিখবো, যে রেভিনিউ হচ্ছে আয় 75,000 টাকা, 75,000 টাকা রেভিনিউ। তারপর একটা দেখো 75,000 টাকা রেভিনিউ। এবার দেখো 5 তারিখ গেল, তারপর 11 তারিখে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। খেয়াল করো, বিজ্ঞাপন বাবদ পরিশোধ করছো, বিজ্ঞাপন হচ্ছে একটা ব্যয়, বেতন, ভাড়া, কমিশন, বিজ্ঞাপন, ক্রয়, এগুলো সব একটা ব্যয়। আর ব্যয় হলে কি করতে হয়? ব্যয় হলে মালিকানা সত্ত্বর ঘরে বিয়োগ করতে হয়। আর আমি তাকে নগদ টাকা দিছি না, বিজ্ঞাপনকে আমি ফ্রি দিছি, আমি কি হচ্ছে মানে বিনা টাকায় বিজ্ঞাপন দিছি? আমি তো টাকা দিছি তাকে, টাকা না দিলে কি কেউ বিজ্ঞাপন দিবে না। তাহলে এই 12,000 টাকা হচ্ছে একটা কি? বিজ্ঞাপন। মানে নগদ টাকা চলে যাবে, আর ব্যয় হয়েছে, এই জন্য মালিকানা সত্ত্ব কমে যাবে। কত টাকা? 12,000। এই যে নগদের ঘরে আমরা বিয়োগ করব, প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাবে। আর বিজ্ঞাপন হচ্ছে একটা ব্যয়, এই জন্য ব্যয়ের ঘরে এখানে লিখবো 12,000 টাকা, 12,000 টাকা বিয়োগ করব। তাহলে এখানে 12,000, ওখানেও 12,000 টাকা নগদ টাকা পরিশোধ করলাম বিজ্ঞাপন বাবদ। ওকে,
তারপর 11 তারিখের পর 28 তারিখে বলছে গ্রাহকদের ধারে 1,75,000 টাকা সেবা প্রদান করছি। আচ্ছা আমি সেবা দিছি, তো আগের বার যেমন আমি সেবা দিছিলাম তো আমার তো আয় হয়েছিল, সেবা দিলে আয় হয় না? আয় হয়, এটা তো আমার ইনকামের মানে রাস্তা, উপার্জনের রাস্তা। তাহলে আমি সেবা দিছি 1,75,000, তাহলে আমার আয় হয়েছে, এই জন্য আয়ের ঘরে 1,75,000 টাকা লিখবো, 1,75,000 টাকা লিখবো। তারপর দেখো আমি সেবা যে দিছি তারা কি আমার টাকা দিছে? এখনো টাকা কিন্তু এখনো দেয় নাই, তারা আমার টাকাটা এখনো দেয় নাই, কারণ আমি কিভাবে সেবা দিছি? ধারে সেবা দিছি। দেখো এখানে লেখা আছে ধারে। তো ধারে কোনো কিছু বিক্রি করলে কিংবা সেবা দিলে দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে আমার দেনাদারের পরিমাণ বেড়ে গেল। আগে আমি টাকা পাইতাম না মানুষের কাছে, এখন আমি টাকা পাই, তাহলে আমার দেনাদারের পরিমাণটা বেড়ে গেছে 1,75,000। তাহলে দেনাদারের ঘরে লিখবো কত? 1,75,000, 1,75,000 টাকা। এ হচ্ছে আমাদের মূলত কাজ। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, একই এন্ট্রি যেটা যেমন এই যে এই 15 লক্ষ আর 7 লক্ষ 22,20,000 সমানের এপাশেও বসছে, দুই পাশে কিন্তু যোগ হয়েছে। 75,000 টাকা এপাশেও যোগ, দেখো ওপাশেও যোগ, 12,000 টাকা এখানেও বিয়োগ, ওখানেও বিয়োগ, তারপর 1,75,000 এখানেও যোগ, আর ওখানেও তো যোগ হয়েছেই। তো সমানের দুই পাশে যে এন্ট্রিটা বসে সেটা যোগ হয়, আর যদি একই পাশে বসে শুধু, তাহলে সেটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। মাঝখানে সমান চিহ্ন থাকবে। আর এই ঘরটাতে কিছু ছিল না আপাতত, কিন্তু হিসাব সমীকরণের নিয়মটা তো মানতে হবে, সম্পদ সমান দায় প্লাস মালিকানা শুধু, দায়ের একটা ঘর তো রাখতেই হবে, তাই না? এখন আমরা এই পাশেরগুলো সব হিসাব করব। 15 লক্ষর সাথে 75,000 যোগ করব, সেখান থেকে 12,000 বিয়োগ করে দিব। তাহলে 75,000 থেকে 12,000 গেলে 65,000, 63,000, 15,63,000 হয়, 15,63,000 টাকা, 15,63,000 টাকা। বুঝছো? এই যে 15 লক্ষ, এই 75,000, এই 12,000 বিয়োগ করে দিবা খালি, তাহলে কত হলো? 15,63,000 টাকা। এখানে হয় কত? 1,75,000 টাকা, 1,75,000 টাকা। মানে একটা এন্ট্রি ছিল। এখানে হয় 7,20,000 টাকা, 7,20,000 টাকা। ক্লিয়ার? ওকে, পাওনাদারের ঘরে কিছু নাই, দেওয়ার দরকার নাই। এবার আমরা এখানে বিয়োগ করব, এখানে আমরা কি করব? বিয়োগ করব। তো দেখো আমরা ক্যালকুলেটারে বিয়োগ করি। এখানে আছে 22 লক্ষ, খেয়াল করো, 22,20,000, তাহলে 22,20,000, 1 2 3, 22,20,000 টাকা। তারপরে এই যে 75,000 যোগ আছে, যোগ চিহ্ন দিয়ে 75,000 তুলব, 1 2 3, 75,000। তারপরে যোগ চিহ্ন, সরি এই যে বিয়োগ চিহ্ন দিব, হ্যাঁ এটা বিয়োগ আছে, 12,000 টাকা, তাহলে 12,000 টাকা বিয়োগ করতে হবে, 12,000 টাকা। এই যে 12,000, তো বিয়োগ করলাম, তাহলে 22,83,000। সেখানে আবার 1,75,000 দেখো যোগ আছে, তাহলে এখানে 1,75,000 যোগ করব। অর্থাৎ এখানে তুমি যখন এগুলো ক্যালকুলেটরে তুলবা, যেটা যোগ চিহ্ন দিয়ে তুলবা, যেটা বিয়োগ চিহ্ন দিয়ে তুলবা, একটা সময় যে ফাইনাল অ্যামাউন্ট চলে আসবে। তো 1,75,000 যোগ চিহ্ন দিলাম, তাহলে 24,58,000 টাকা। তো এখানে 24,58,000 টাকা, 24,58,000 টাকা। যেহেতু দায় এখানে নাই, হ্যাঁ দায় এখানে নাই, তাহলে আমরা এটাই এখানে নামাই দেব, 24,58,000 টাকা। জানি না ভুল হয়েছে কিনা, আমি পুরোটা হিসাব না করে বোঝা যাচ্ছে না। এবার আসো এখানে খেয়াল করে এটা কেটে দাও সব। 15,63,000 লিখবো, 15,63,000। তারপরে 1,75,000 যোগ দিব, 1,75,000 টাকা। তারপরে 7,20,000 টাকা যোগ দিব, 7,20,000 টাকা। 24,85,000 টাকা। দেখো তো এখানে লিখবো 24,85,000 টাকা। ওকে, 24,85,000, 24,85,000 ডাবল দাগ দিয়ে বন্ধ করে দাও। তাহলে আমরা দেখো তো আমাদের এই বাম পাশে সমানের আগের অংশ 24,85,000, সমানের পরের অংশ 24,85,000। অর্থাৎ আমরা বলতে পারি কি যে হচ্ছে তোমার এই মানে প্রভাব তো দেখালাম কোথায় বাড়ে কোথায় কমে। দ্বিতীয় কথা হচ্ছে প্রমাণিত হয়েছে যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে যা হয় পুরো অঙ্কে সম্পদের পরিমাণও তাই হয়। সো অঙ্কটা কিন্তু একদম মিলে গেছে। তো যারা আমার চ্যানেলে একদম প্রথমে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো, পরবর্তী ক্লাসটা চলে আসবে খুব শীঘ্রই। দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।